ক্লাস 10 পলিমার জৈব রসায়নের আমাদের এইটুকু অংশই বাকি থেকে গিয়েছিল, সেই অংশটা আজকে আমরা আলোচনা করব। পলিমার যখন বলছে প্রথমেই তাহলে আমাদের জানতে হবে পলিমার কাকে বলে। পলিমারাইজেশন পদ্ধতিতে আমি এখানে একটা সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এটাও পড়তে পারো বা অন্য যে কোনো বই দেখে তোমরা এর ডেফিনেশনটাও দেখে নিতে পারো। পলিমারাইজেশন বিক্রিয়ায় বহু সংখ্যক সরল অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভর সম্পন্ন যৌগ উৎপন্ন হয় তাকে পলিমার বলে। আর পলিমার গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে পলিমারাইজেশন। আর যে সকল ক্ষুদ্র অণুর সংযোজনের ফলে বৃহৎ অণু বা পলিমারটা গঠিত হয়, সেই ক্ষুদ্র অণুগুলোকে বলা হচ্ছে মনোমার। বা যে সমস্ত অণুগুলোর সংযোজনের ফলে পলিমার গঠিত হয় তাকে, সেই ক্ষুদ্র অণুগুলোকে বলা হচ্ছে মনোমার। আমাদের সিলেবাসে আছে 3টে পলিমার, সেই 3টের মনোমার এবং ব্যবহার ও পলিমারের সংকেত, মনোমারের সংকেত পুরো ডিটেলসে আমাদের জানতে হবে। প্রথম যেটা বলছে পলিথিন বা পলিইথিলিন, যেটা পলিইথিলিন সেটাকে সংক্ষেপে হয়ে গেছে পলিথিন। পলিইথিলিনের গঠন যেটা দেখো, এটা CH2 সিঙ্গেল বন্ড CH2, এটা সিঙ্গেল বন্ড CH2 তার হোল এন, যেখানে এন এর মান হচ্ছে মিনিমাম 50 থেকে কয়েক হাজার পর্যন্ত ইথিলিন অণু একে অপরের সঙ্গে সংযোজিত অবস্থায় থাকবে। এর তাহলে পলিথিন তার মনোমারটা কী হচ্ছে, ইথিন বা ইথিলিন CH2 ডবল বন্ড CH2 বা C2H4 এটা লিখলেও চলবে। এর ব্যবহারটা কি বলছে আমি এখানে আরেকবার বলবো, পলিথিনের গঠন, মনোমারের গঠন বা সংকেত, তার সাথে ব্যবহার পুরোটাই আমাদের পড়তে হবে। ব্যবহার কি হচ্ছে, পলিথিনের ব্যবহার যদি আমরা প্র্যাকটিক্যাল বা বাস্তবিক ক্ষেত্র দিয়ে আলোচনা করি তাহলে আমরা সহজেই মাথায় রাখতে পারবো। কীরকম, প্যাকিং দ্রব্যরূপে এবং ক্যারি ব্যাগ রূপে বাজারে গেলাম, মুদিখানা দোকানে গেলাম, কিছু একটা কিনতে হবে, একটার বেশি দুটো আইটেম যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা ছোট সাদা ক্যারি ব্যাগ দিয়ে দিল, তাতে করে আমরা ওই মালটা বাড়ি নিয়ে চলে এলাম। ওই হচ্ছে ক্যারি ব্যাগ বা তোমার প্যাকিং দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। এবার গৃহস্থলীর কাজে কি দেখো, জলের পাইপ, ট্যাঙ্ক, বোতল, বালতি, মগ, কাপ, জানালার নেট, মস্কুইটো নেট বা জানালার নেট, আমরা মশারি যেটা বলি ওটাও কিন্তু পলিথিন দিয়েই তৈরি হয়ে থাকে। এবার যেটা বলছে তড়িৎবাহী তারের আচ্ছাদন প্রস্তুতিতে, পলিথিনগুলো বলছে তাপের কুপরিবাহী হওয়ার জন্য, যাতে শর্ট সার্কিট না হয় বা তোমার শক যাতে না লাগে, সেই জন্য তড়িৎবাহী তারের আচ্ছাদন প্রস্তুতিতেও কিন্তু পলিথিন ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যেটা বলছে দেখো, পলিভিনাইল ক্লোরাইড, সংক্ষেপে PVC। পরীক্ষায় আমাদের আসে PVCর পুরো নাম কি এবং এর মনোমারের নাম কি, ব্যবহার উল্লেখ করো, 3 নাম্বার দিয়ে দিল। তাহলে PVC পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আর পলিভিনাইল ক্লোরাইডের মনোমার হবে কি, শুধু পলিটা বাদ দিয়ে দাও, ভিনাইল ক্লোরাইড। যেমন পলিইথিলিন বা পলিথিন, তার মনোমার ছিল পলি কথাটা বাদ দিলেই যেটা হচ্ছে ইথিলিন। ঠিক তেমনি এখানে দেখো ভিনাইল ক্লোরাইডের গঠন যেটা হচ্ছে সেটা দেখো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। এবার এই Clটাকে আমরা নিচে নেবো, নিয়ে এখানে একটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা সিঙ্গেল বন্ড, তার সাথে হোল এন, মানে এইরকম অসংখ্য ইথিলিন অণু একে অপরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ শৃঙ্খল গঠন করছে, মানে পলিমার গঠিত হচ্ছে। এবার যেটা বলছে ব্যবহার, তারের আচ্ছাদন, মানে কী তারের আচ্ছাদন, তড়িৎবাহী তারের আচ্ছাদন তাপের কুপরিবাহী হওয়ার জন্য। জলের ট্যাঙ্ক, ব্যাগ, রেফ্রিজারেটরের ভেতরের অংশ বা আভ্যন্তরীণ অংশ, ভিতরে যে ইন্টেরিয়র ডেকোরেশন যে যাবতীয় যা তৈরি হয় সেগুলো কিন্তু সব তোমার ওই PVC দিয়েই তৈরি হয়ে থাকে। কৃত্রিম মেঝে তৈরিতেও PVC ব্যবহার করা হয়। পরে যেটা বলছে দেখো, পলিটেট্রাফ্লুরোইথিলিন, PTFE পুরো নাম কি, পলিটেট্রাফ্লুরোইথিলিন। নেক্সট যেটা বলছে, এটাকে আর একটা সংক্ষেপেও যে নামে ডাকা হয়ে থাকে সেটা হচ্ছে টেফলন। CF2 তার হোল এন। আমরা জানি ইথিলিনের সংকেত সেটা বা গঠন সংকেত যদি আমরা দেখি, এখানে 4টেতে হাইড্রোজেন ছিল ইথিলিন, এই 4টে হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা 4টে ফ্লুরিন দিয়ে দিই, টেট্রাফ্লুরোইথিলিন তখন বলা হবে। ওটাই হচ্ছে তোমার টেফলনের মনোমার বা পলিটেট্রাফ্লুরোইথিলিনের মনোমার। ব্যবহার কি, এর ভীষণ
প্রচুর ব্যবহার আছে, ভালো করে দেখলেই একটুখানি বুঝতে পারবে। ননস্টিকের বাসনপত্র তৈরিতে, অর্থাৎ ননস্টিকের বাসনপত্রের যে হাতল, সেই হাতলটা তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক তৈরিতে, বৈদ্যুতিক সরঞ্জাম মানে ইলেকট্রিক্যাল যে অ্যাপারেটাস, তার যাতে শক না লাগে তার আচ্ছাদন তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। রাসায়নিক বহনকারী পাইপ এবং ট্যাঙ্ক, যেমন ধরো বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, মোবিল, গ্রিজ বা পেট্রোলিয়াম, এই জাতীয় পদার্থগুলি বহন করে নিয়ে যেতে পারে, এমনকি আলকাতরা, সেই রকম তোমার ট্যাঙ্ক তৈরিতে, এমনকি পাইপ তৈরিতেও তোমার টেফলন ব্যবহার করা হয়ে থাকে। রসায়নগারে বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে, সেটা কীরকম, যেমন ধরো তোমার আগেই তো বলেছি রাসায়নিক পদার্থ পরিবহনের জন্য বা বিভিন্ন রাসায়নিক উপাদান সংরক্ষণের জন্য তোমার টেফলন ব্যবহার করা হয়ে থাকছে। এরপরে যেটা বলছে জৈব বিশ্লেষ্য পলিমার কাকে বলে। পলিমারকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, মানে বিয়োজন ক্ষমতার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে জৈব বিশ্লেষ্য পলিমার, আর একটা হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার। জৈব বিশ্লেষ্য পলিমার তাহলে কাকে বলবো, দেখবে কিছু কিছু পলিমার আছে, যেমন ধরো কাঠ হচ্ছে সেলুলোজ, কার্বোহাইড্রেটের পলিমার। ওটাকে যদি আমরা দীর্ঘদিন বছরের পর বছর যদি মাটিতে ফেলে রেখে দিই, দেখা যাবে একসময় মাটি হয়ে মাটিতে মানে কাঠটা মানে পচতে একসময় মাটিতে মিশে গেছে। ঠিক তেমনি গাছের পাতা ক্লোরোফিল বা ওই জাতীয় উপাদান দ্বারা তৈরি হয়। কিন্তু একটা পলিথিন বা একটা পেপারকে, যেটাকে আমরা পলিথিন বলে থাকি, বা একটা প্লাস্টিকের বালতিকে যদি আমরা মাটিতে ফেলে রাখি, বছরের পর বছর পড়ে থাকলেও তার কিন্তু কোনো ক্ষয় ব্যয় হয় না। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকেই এটা আমরা বলতে পারি। কিন্তু তাহলে জৈব বিশ্লেষ্য, অর্থাৎ যারা মাটিতে বিশ্লেষিত হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, তাদেরকে বলছে জৈব বিশ্লেষ্য পলিমার। যেসব পলিমার প্রকৃতিজাত বা প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন অণুজীব, যেটা ব্যাকটেরিয়া বা ছত্রাক ইত্যাদি উপাদান বা জৈব উপাদান দ্বারা বিশ্লেষিত হয়ে সরল অণুতে রূপান্তরিত হয়, তাদের জৈব বিশ্লেষ্য পলিমার বলা হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, পলিমারগুলো যখন ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা বিশ্লেষিত হয়ে যায়, তখন তারা কিসে রূপান্তরিত হয়? কার্বন ডাইঅক্সাইড এবং জল। তবে কার্বন ডাইঅক্সাইড এবং জল ছাড়া বিভিন্ন জৈব বিশ্লেষ্য পলিমারে যদি নাইট্রোজেন বা সালফার থেকে থাকে, তাহলে সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইডও উৎপন্ন হতে পারে। যেমন উদাহরণ কি, উদ্ভিজ্জ বলছে কার্বোহাইড্রেট, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন ইত্যাদি। প্রাণীজ বলছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ ইত্যাদি হচ্ছে তোমার জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ। এছাড়াও বলছে দেখো, কাঠ, কাগজ, খড়, তুলো ইত্যাদি সেলুলোজ সমৃদ্ধ পদার্থগুলি জৈব বিশ্লেষ্য বা জৈব বিশ্লেষ্য পলিমার, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। এরপরে যেটা বলছে জৈব অবিশ্লেষ্য পলিমার, যে সমস্ত পলিমার প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা বা বিভিন্ন রকম অণুজীব দ্বারা, অণুজীব মানে খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, বিয়োজিত হয়ে সরল অণুতে বিশ্লিষ্ট হতে পারে না, তাদেরকে বলা হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার। এক্সাম্পল হিসাবে কি বলছে, কৃত্রিম পলিমার, এক্ষুনি যে কটা পলিমার আমরা মানে আলোচনা করলাম প্রকৃতিতে মনোমার এবং তাদের ব্যবহার, যেমন পলিইথিলিন বা পলিথিন, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এবং তার সাথে টেফলন, এছাড়া নাইলন, তারপরে তোমার নাইলনটা পার্শিয়ালি তোমার বায়োডিগ্রেডেবল পলিমার, নাইলনটাকে না বলাই ভালো। তারপরে আছে তোমার পলিস্টাইরিন, তারপরে আছে তোমার বিভিন্ন রকম পিপি, পলিপ্রোপিন। আমরা এই পিপিটাকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন রকম প্যাকেটজাত যে ভাজা খাবার, যেগুলো মনে করো কুরকুরের প্যাকেটে তোমরা যদি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে সেখানে 3টে লেয়ার থাকে। প্রথমে উপরের লেয়ারে থাকছে তোমার বিজ্ঞাপন, তারপরের লেয়ারে থাকে একটা সাদা একদম ট্রান্সপারেন্ট পেপার, তার ভিতরের দিকে থাকে একটা সাদা চকচকে পেপার। ওই সাদা চকচকে পেপারটা তোমার হচ্ছে তোমার ওই পলিপ্রোপিন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে পিপি পলিমার দিয়ে। পিই মানে হচ্ছে পলিইথিলিন, পিপি মানে হচ্ছে পলিপ্রোপিন। এইরকম অসংখ্য। আরেকটা যেটা বলছে মেলামাইন, দেখবে বাজারে অনেক রকম ওই শৌখিন বাসনপত্র, মনে করো কাপ, প্লেট, এই জাতীয় চীনামাটির নয়, কিন্তু সেগুলো অনেক শক্ত হয়, হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, কিন্তু মাটিতে কখনো মেশে না। এই রকম হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো, জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা গঠিত বিভিন্ন পদার্থ দ্বারা কিভাবে পরিবেশ দূষণ ঘটায়। জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা গঠিত ক্যারি ব্যাগ
এবং বিভিন্ন পদার্থের মোড়ক, তারপরে সিরিঞ্জ, আমরা যে বিভিন্ন মেডিকেল পারপাসে যে সমস্ত সিরিঞ্জগুলো ব্যবহার করা হয় তাকে ব্যবহারের পর, তারপরে ইলেকট্রনিক্স যন্ত্রের বর্জিত অংশ যত্রতত্র ফেলে দেওয়া হয়। এরা নন বায়োডিগ্রেডেবল বা জৈব অবিশ্লেষ্য হওয়ার কারণে পরিবেশে মিশে যায় না, অর্থাৎ পরিবেশ দূষণ ঘটায়। দীর্ঘদিন ধরে এগুলো পরিবেশের সাথে মিশে থাকার ফলে জলবায়ুকরণের জন্য জল এবং বায়ুর সাথে বিভিন্ন রকম জৈবিক বিক্রিয়ার ঘটার জন্য তা থেকে এক প্রকার রাসায়নিক উপাদান নির্গত হয়, যা মাটিকে দূষণ করে এবং মাটিতে বসবাসকারী বিভিন্ন ব্যাকটেরিয়ার ধ্বংস সাধন করে। এছাড়াও মাটিতে জল প্রবেশে বাধা দেয়। বিভিন্ন রকম পলিথিনের কাগজ বা মোড়ক মাটির উপরে পড়ে থাকলে সেই অংশ দিয়ে জল প্রবেশ করতে পারে না। এছাড়াও সবথেকে যেটা বড় সমস্যা হচ্ছে জল নিকাশি ব্যবস্থায়, যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে বা সেই মুখে গিয়ে কখনো কখনো ওই পলিথিন আটকে গিয়ে জল নিকাশের বাধা সৃষ্টি করে, জল জমে থাকে, সেখানে মশা এবং মাছির জীবনচক্র সম্পন্ন হয়, ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ জীবাণুর প্রকোপ বৃদ্ধি পায়। এছাড়া জলে বসবাসকারী বিভিন্ন রকম জীব বা জলে ওই সমস্ত রাসায়নিক উপাদান গিয়ে মিশলে জলে বসবাসকারী বিভিন্ন রকম ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন তাদের ক্ষতিসাধন হয়, অর্থাৎ মৃত্যু ঘটে, ফলে জলের বাস্তুতন্ত্র ব্যাহত হয়। পরে যেটা বলছে দেখো, এই জাতীয় পলিমারগুলিকে পোড়ালে 5 নম্বরের পর এটা 6 নম্বর হবে, রোমান হরফে হয়ে গেছে। এ থেকে অনেকে মনে হচ্ছে স্যার এইগুলো তাহলে মাটিতে না ফেলে পুড়িয়ে দিলেই তো ভালো হয়। পুড়িয়ে দিলে মাটিতে ফেললে যতটা দূষণ সৃষ্টি করে, পুড়িয়ে দিলে তার থেকে আরও বেশি দূষণের মাত্রা বৃদ্ধি করে। কারণ ওগুলোকে পোড়ালে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রত্যেকটাই বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। তোমরা দেখে থাকবে দোকানের সামনে যখন ওই পলিথিন পেপারগুলোকে পোড়ানো হয়, সেই ধোঁয়াটা নাকে একবার ঢুকে গেলে কেমন একটা অস্বস্তি বোধ হয়। অর্থাৎ সেখান থেকে এই কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড সমস্ত বিষাক্ত গ্যাসগুলো নির্গত হতে থাকে। সেই কারণে বায়ুমণ্ডলকে ব্যাপকভাবে দূষিত করে তোলে পরিবেশ। তাহলে এইটা হচ্ছে দেখো নন বায়োডিগ্রেডেবল বা জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা বায়ু দূষণ কীভাবে হচ্ছে বা তার ক্ষতিকারক প্রভাবটা কী সেটা আমরা দেখতে পেলাম। নেক্সট যেটা আমরা আলোচনা করব, পরিবেশ দূষণের প্রতিকারে গৃহীত ব্যবস্থা কী। তাহলে আমরা নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলোকে ব্যবহার করব, তার সাথে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার কমাতে হবে এবং কম খরচে জৈব বিশ্লিষ্ট পলিমার যতদিন না উৎপন্ন হচ্ছে ততদিন পর্যন্ত প্রাকৃতিক বিশ্লেষ্য বা জৈব বিশ্লেষ্য পলিমার যেমন কাঠ, কাগজ, পাট জাতীয় দ্রব্যকে প্যাকেজিং এবং তোমার ক্যারি ব্যাগ হিসাবে ব্যবহারের উপরে গুরুত্ব দিতে হবে। প্যাকেজিংয়ের কাজে পাট এবং কাগজের ব্যবহার প্রচুর পরিমাণে বাড়াতে হবে, যাতে করে আমরা পলিথিন বা নন বায়োডিগ্রেডেবল পলিমারকে ব্যবহার না করি। বিশেষভাবে বিশেষ পদ্ধতিতে তৈরি বায়োডিগ্রেডেবল পলিমারের ব্যবহার বাড়াতে হবে। আর বর্জ্য প্লাস্টিকজাত পদার্থগুলিকে রিসাইক্লিংয়ের সাহায্যে উপযুক্তভাবে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে হবে। অর্থাৎ একবার পলিমার ব্যবহার করলাম, সেই পলিমারটা মাটিতে ফেলে দিলাম। যেমন মনে করো জলের বোতল, আমরা জলটা খেলাম, সঙ্গে সঙ্গে সেটা ছুঁড়ে জলে বা কোনো একটা জায়গায় ফেলে দিলাম। এই জাতীয় পলিমারের ব্যবহার বন্ধ করতে হবে, যাতে ওটাকে পুনরায় রিসাইক্লিং করে ব্যবহার করা যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। বা যে পলিমারগুলোকে বা যে প্লাস্টিকগুলোকে একবার ব্যবহার করার পর পুনরায় এগুলোকে গলিয়ে পুনরায় অন্য কোনো কন্টেনার বা পাত্র তৈরি করে পুনরায় ব্যবহার করা যায় সেদিকে নজর রাখতে হবে। এরপরে যেটা বলছি দেখো, রিসাইক্লিংটা কী। রিসাইক্লিং কথাটা আমরা পরিষ্কার যেটা রিসাইক্লিং একবার ব্যবহার করেছি তাকে ফেলে দেবো, ওই ফেলে দেওয়া পলিমারটাকে পুনরায় অন্য কোনো বস্তুতে কাঁচামাল হিসাবে ব্যবহার করে পুনরায় তাকে ব্যবহার উপযোগী করে তোলার যে পদ্ধতি সেটাকেই বলছে রিসাইক্লিং। দেখো সেটাই এখানে বলছে, ব্যবহৃত পলিমার জাতীয় সামগ্রীকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে পুনরায় পলিমার তৈরি করার যে পদ্ধতি তাকে রিসাইক্লিং বলা হচ্ছে। পুনর্ব্যবহারযোগ্য পলিমারের ব্যবহারের গুরুত্ব কী বুঝে দেখো, এর প্রধান গুরুত্বগুলো হলো রিসাইক্লিং দ্বারা বর্জ্য পদার্থের পুনর্ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। কীরকম, ধরো একবার আমি ব্যবহার করলাম, সেটাকে যদি আবার পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা যায় তাহলে প্রাকৃতিক সম্পদকে আমরা বারবার ধ্বংস না করে একবার প্রকৃতি থেকে কোনো একটা উপাদানকে নিয়ে সেটাকে বারবার ব্যবহার করতে পারছি, প্রাকৃতিক সম্পদের ভবিষ্যতের জন্য সঞ্চয় থাকছে। যেমন কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে দেখো, ব্যবহৃত কাগজের রিসাইক্লিংয়ের উপর পুনরায় গুরুত্ব দেওয়া হয়েছে বা অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ আমরা জানি
গাছ থেকে কাগজ তৈরি হয়, মানে একবার কাগজ ব্যবহার করার পর সেটাকে ফেলে দিলাম, দিয়ে আবার কাগজ নতুন করে তৈরি করলাম, তাহলে আমাকে পুনরায় গাছ কাটতে হবে। তাহলে এইভাবে যদি চলতেই থাকে পৃথিবীতে গাছের সংখ্যা হ্রাস পাবে এবং গাছ থেকে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেন আমরা কিন্তু সংকটের মধ্যে পড়তে পারি, অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এরপরে যেটা বলছে জৈব বিভিন্ন রকম পেট্রোলিয়াম থেকে যে সমস্ত গ্যাসীয় উপাদান পাওয়া যায়, ইথিলিন, যা থেকে আমরা পলিথিন তৈরি করতে পারি। এছাড়া অসংখ্য এরকম উপাদান আছে, যেমন নাইলন তৈরি করা হয়ে থাকে, পেট তৈরি করা, পলিইথিলিন টেরিথ্যালেট বা যেটাকে পলিস্টাইরিন বলা হচ্ছিল, সব কিন্তু প্রাকৃতিক উপাদান পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে তৈরি করা হয়ে থাকে। তাহলে ওই পদার্থগুলো একবার তৈরি করলাম, পুনরায় ব্যবহার করার পর তাকে ফেলে দিলাম, তাহলে যদি আবার পুনরায় ব্যবহার না করি তাহলে আবার আমার সেই পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে ওই উপাদানগুলোকে বা কাঁচামালগুলোকে সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করলে তাহলে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে বারবার এইভাবে সংগ্রহ করতে থাকলে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের অপচয় হবে বা তার সঞ্চয় সুরক্ষিত হবে না। ফলে মানে বায়োডিগ্রেডেবল পলিমার বা যে পলিমার নন বায়োডিগ্রেডেবল পলিমার যাই হোক না কেন, যেগুলিকে আমরা একবার ব্যবহার করার পর পুনরায় তাকে অন্য প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে ব্যবহার করে পুনরায় ব্যবহার করতে পারবো, সেদিকে নজর রাখতে হবে। অর্থাৎ পৃথিবীর উদ্ভিদ জগৎ বাঁচবে এবং মাটির নিচে সংরক্ষিত বিভিন্ন খনিজ তেলের মানে ভাণ্ডারও সুরক্ষিত অবস্থা থাকবে বা সুরক্ষিত অবস্থায় থাকবে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকবে। এই কারণে রিসাইক্লিংয়ের অতীব গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব যেটা বিশেষ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা আগেও পড়েছি বা আজকের দিনে যা পড়া যেটা বললাম তার উপরে ভিত্তি করেই আমরা এখানে দিয়েছি। বায়োপল কি বলছে? কৃত্রিমভাবে সংশ্লেষিত পরিবেশ বান্ধব জৈব ভঙ্গুর পলিমারগুলিকে বায়োপল বলে। কৃত্রিমভাবে তৈরি হবে, পরিবেশ বান্ধব হবে, অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং জৈব ভঙ্গুর হবে বা বায়োডিগ্রেডেবল হবে, সেই রকম পলিমারকে বলছে তোমার বায়োপল। এছাড়াও পলিহাইড্রক্সি বিউটারেট পিএইচবি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পলিহাইড্রক্সি বিউটারেটকেও কিন্তু তোমার বায়োডিগ্রেডেবল পলিমার বা বায়োপল বলা হয়ে থাকছে। যদি বলে বায়োপল কি, পলিহাইড্রক্সি বিউটারেট বায়োপল নামে পরিচিত, এইটুকু লিখে দিলেও তুমি নাম্বার পাবে। এর ব্যবহার কি বলছে? ঔষধের ক্যাপসুল, দেখবে আমরা এক ধরনের ক্যাপসুল ব্যবহার করে থাকি যেগুলো খেলাম, মানে ক্যাপসুলের ভিতরে আসলে তোমার ওষুধটা দেওয়া থাকে, ওটাকে ক্যাপসুলের খোলটাকে এমনভাবে তৈরি করা হয়, ধরো পাকস্থলী আমাদের আম্লিক কিন্তু ক্ষুদ্রান্ত ক্ষারীয়, তাহলে এমন ওষুধ যেটা ক্ষুদ্রান্তের প্রয়োজন হবে, তাহলে ক্যাপসুলটাকে সেইভাবে তৈরি করা হবে যেটা অ্যাসিড মাধ্যমে দ্রবীভূত হবে না, ক্ষারীয় মাধ্যমে দ্রবীভূত হবে। অর্থাৎ জল দিয়ে আমরা খেলাম, পাকস্থলীতে গিয়ে কোনো কিছুর পরিবর্তন ঘটলো না, ক্ষুদ্রান্তে গিয়ে সেটা গলে গেল এবং সেখানেই মেডিসিনটা ওপেন হলো, সেই জায়গাতেই বা লোকাল যেখানে ইনফেকশান হয়েছে সেই জায়গাটাতেই ওই ওষুধটা কাজ করতে পারবে। অর্থাৎ সেই রকম ক্যাপসুলের খোল তৈরিতে আমরা বায়োপল বা পলিহাইড্রক্সি বিউটারেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া PLA পলিল্যাকটিক অ্যাসিডও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ক্ষতস্থান সেলাই করতে, মানে কোনো একটা জায়গা কেটে গেছে বা ছিঁড়ে গেছে, সেই জায়গায় সেলাইয়ের জন্য যে স্টিচ বা সেলাই যেটা করা হচ্ছে তার জন্য যে সুতো, সেই সুতোটা তৈরি করতে কিন্তু ব্যবহার করা হয়। এরপরে যেটা কি বলছে, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি? বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড, মানে যার মধ্যে কোনো জল থাকবে না, 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে নিয়ে গেলে ওই বরফের মতো স্বচ্ছ কঠিন গ্লাস আকার পদার্থে পরিণত হয়, এটাকে বলছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। অতি বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিডের কঠিন অবস্থাকেই বলা হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এরপরে যেটা বলছে দেখো, কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম দেখা যায় কেন? কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, ফসফরাস পরমাণুর দেখা যায়, সব থেকে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখা যায় কার্বন পরমাণুর। এটা কেন? কার্বন পরমাণুর আকার ছোট এবং বহিস্থকক্ষে 4টে ইলেকট্রন থাকার ফলে এবং তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি হওয়ার জন্য অপর 4টি পরমাণুর সাথে মানে শক্তিশালী সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে। এই কার্বন পরমাণুর এছাড়াও অর্থাৎ কার্বন পরমাণু যোজন কক্ষে 4টে ইলেকট্রন, তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি, এর ফলে শক্তিশালী কার্বন কার্বন শৃঙ্খল গঠন করতে পারে, বা কার্বন কার্বন শৃঙ্খল গঠনের পর কার্বন পরমাণুর উপরে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন থাকে না, যার ফলে কার্বন কার্বন পরমাণুর মধ্যে কোনো বিকর্ষণ বল কাজ করে না। এই সমস্ত ধর্মের জন্য কার্বন অত্যন্ত শক্তিশালী কার্বন কার্বন বন্ধন সৃষ্টি করতে পারে, যে কারণেই ও ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করতে পারে। তারপরে যেটা দেখো 4 নম্বর প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছে, ইথাইল অ্যালকোহল জৈব যৌগ কিন্তু সোডিয়াম কার্বনেট জৈব যৌগ নয় কেন? বাস
এরকম প্রশ্ন হতে পারে, সোডিয়াম কার্বনেটের মধ্যে কার্বন থাকা সত্ত্বেও এটাকে জৈব যৌগ বলা যায় না কেন? সোডিয়াম কার্বনেটে কার্বন থাকলেও ওই কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করতে পারে না, সমবায়বতা ধর্ম প্রদর্শন করতে পারে না, যেটা জৈব যৌগের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া জৈব যৌগগুলি সমযোজী প্রকৃতির হয়, জলীয় দ্রবণে তারা আয়নে ভাঙে না, কিন্তু সোডিয়াম কার্বনেটকে জলে দিলেই ওটা ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস এবং কার্বনেট আয়নে ভেঙে যায়। এই কারণে সোডিয়াম কার্বনেটকে জৈব যৌগ বলা যায় না, কিন্তু ইথাইল অ্যালকোহল জলে দ্রবীভূত হলেও আয়নে ভাঙে না। এছাড়া এই যৌগ উপস্থিত কার্বনের ক্যাটিনেশন ধর্ম এমনকি সমবয়বতা দেখা যায়, সেই জন্য ওটাকে জৈব যৌগ বলা হয়ে থাকে। নেক্সট যেটা আমরা বলছি, মিথেনে সামান্য পরিমাণে ইথিলিনের উপস্থিতি কিভাবে প্রমাণ করবে? ধরো মিথেন আর ইথিলিন একসাথে মিশে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই মিথেনের মধ্যে সামান্য ইথিলিন মিশে আছে, আমরা বুঝবো কী করে? তাহলে বলছে ওই গ্যাস মিশ্রণকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল রঙের ব্রোমিন জলের মধ্য দিয়ে চালনা করলে যদি লাল রঙের ব্রোমিনের বর্ণহীন হয়ে যায়, তাহলেই বুঝতে হবে ওর মধ্যে ইথিলিন আছে। কারণ ইথিলিন ব্রোমিনের সাথে যুত বিক্রিয়া করে ইথিলিন ডাইব্রোমাইড একটা যৌগ বর্ণহীন তৈরি করে, কিন্তু মিথেন কোনো বিক্রিয়া করতে পারে না। মিথেনের মধ্যে যদি ইথিলিন মিশে থাকে, তাহলে আমরা এই পদ্ধতির সাহায্যে সেটাকে বুঝতে পারবো যে মিথেনের সাথে সামান্য পরিমাণে ইথিলিন মিশ্রিত অবস্থায় আছে। এরপরে যেটা আমরা চলে যাব, অ্যালকেনকে প্যারাফিন বলে কেন? প্যারাফিন বলা হচ্ছে তার কারণ প্যারা একটা পার্ট, অ্যাফিন একটা পার্ট, দুটোকে একসাথে পাঞ্চ করলে প্যারা অ্যাফিন। প্যারা মানে হচ্ছে স্বল্প, ভেরি স্মল ভ্যালু, আর অ্যাফিন মানে হচ্ছে অ্যাফিনিটি বা আসক্তি, সামান্য আসক্তি। কার প্রতি? যে কোনো রাসায়নিক পদার্থের প্রতি অ্যালকেন যৌগগুলোর রাসায়নিক আসক্তি অত্যন্ত কম হওয়ার কারণে এদেরকে প্যারাফিন বলা হচ্ছে। অর্থাৎ প্যারাফিন বলার কারণ হচ্ছে, দুটোকে আলাদা করে ভেঙে নিলেই আমরা বুঝতে পারবো। প্যারা মানে হচ্ছে ভেরি স্মল ভ্যালু বা ভেরি লিটিল ভ্যালু, আর অ্যাফিন মানে হচ্ছে আসক্তি, মানে জৈব যৌগের প্রতি বা বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রতি অত্যন্ত কম আসক্তি থাকার জন্য এদেরকে প্যারাফিন বলা হচ্ছে। নেক্সট যেটা বলছে, ইথিলিনকে অলিফিন বলে কেন? অলিফিন কথার অর্থ হচ্ছে অয়েল ফর্মিং, অর্থাৎ তৈল গঠনকারী পদার্থ হিসাবে ইথিলিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেই জন্য এটাকে অলিফিন বলা হচ্ছে, বা তৈল গঠনকারী পদার্থ, যেটা আমরা বলেই দিয়েছি আগে। ইথাইল অ্যালকোহলের নেক্সট যেটা আমরা প্রশ্ন চলে যাব 8 নম্বর, ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ পাতিত করে অ্যাবসলিউট অ্যালকোহল বা 100% অ্যালকোহল প্রস্তুত করা যায় না কেন? ইথাইল অ্যালকোহল প্রস্তুতির সময় ইথাইল অ্যালকোহলের মধ্যে কিছু পরিমাণ জল মিশ্রিত অবস্থায় থাকে। সেই জলকে যদি আমরা আংশিক পাতন প্রক্রিয়া পৃথক করতে থাকি, পৃথক করতে করতে একটা সময় আসবে যখন 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ পাওয়া যায়, যেটাকে আমরা বলছিলাম তোমার রেকটিফাইড স্পিরিট। ওই রেকটিফাইড স্পিরিটকে যদি পুনরায় আংশিক পাতন করা যায়, আর জল বা অ্যালকোহল পৃথকভাবে পাতিত হবে না, দুটো জল এবং অ্যালকোহল একসাথে মিশ্রিত অবস্থায় পাতিত হয়, যেই মিশ্রণটাকে বলা ছিল অ্যাজিওট্রপিক মিশ্রণ। তার ফলে কি হচ্ছে, এখান থেকে অ্যালকোহলের মধ্য থেকে জলকে পৃথক করা যাচ্ছে না। এরপরে যেটা বলছে যে ওই রেকটিফাইড স্পিরিটের মধ্যে যদি আমরা পাথরের চুন বা ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে 24 ঘন্টা রেখে দিই, তার মধ্যে যেটুকু জল ছিল শোষিত হয়ে যায়। তারপরে যদি ওটাকে পুনরায় পাতিত করা যায়, তখন মোটামুটি আমরা 100% বিশুদ্ধ বা 99.99% বিশুদ্ধ বা নির্জল অ্যালকোহল আমরা পাবো। নির্জল অ্যালকোহল বা অতি শুষ্ক অ্যালকোহল আমরা পাবো। 9টা HW আমি হিন্টস দিয়ে দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। ইথাইল অ্যালকোহলকে গ্রেইন অ্যালকোহল বলা হয় কেন? গ্রেইন মানে আমরা জানি দানা শস্য, অর্থাৎ বিভিন্ন রকম দানা শস্য, যেমন জব, গম, বার্লি, ভুট্টা প্রভৃতি পদার্থর সাথে যদি আমরা ইস্ট মিশিয়ে বেশ কিছুদিন রেখে দিই, তা ইস্টের কাজ হচ্ছে ওই স্টার্চ, মানে এই জাতীয় গ্রেন বা দানা শস্যের মধ্যে উপস্থিত স্টার্চকে বিয়োজিত করে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করা। এই প্রক্রিয়াকে বলা ছিল ফার্মেন্টেশন প্রক্রিয়া, অর্থাৎ তোমার গম, জব, বার্লি, ভুট্টা প্রভৃতি রাসায়নিক পদার্থের মধ্যে তোমার ইস্ট মিশিয়ে বেশ কয়েকদিন রেখে দিলে, তাহলে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে স্টার্চ বা শর্করা তোমার ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। যেহেতু স্টার্চ, শর্করা বা প্রভৃতি গ্রেন জাতীয়
দানাশস্য জাতীয় পদার্থ থেকে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করা হয়, সেই জন্য এটাকে গ্রেইন বা ইথাইল অ্যালকোহলকে গ্রেইন অ্যালকোহলও বলা হয়ে থাকে। ভেরি সিম্পল, আমি আবার একবার বলছি, গ্রেন মানে গম, ভুট্টা, আলু প্রভৃতি দানাশস্য জাতীয় শস্য, মানে যার মধ্যে স্টার্চের পরিমাণ অনেক বেশি, সেই সমস্ত পদার্থের সাথে যদি আমরা ইস্ট মিশিয়ে রেখে দিই, তাহলে ইস্ট ওই জাতীয় দানাশস্যের মধ্যে উপস্থিত স্টার্চ বা শর্করাকে বিয়োজিত করে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে, যে প্রক্রিয়াটাকে বলা ছিল ফার্মেন্টেশন। এই প্রক্রিয়ায় যেহেতু দানাশস্য জাতীয় পদার্থ থেকে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, সেই কারণে এটাকে বা ইথাইল অ্যালকোহলকে গ্রেইন অ্যালকোহল বলা হচ্ছে। নেক্সট যেটা বলছে দেখো, নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। সোডিয়াম অ্যাসিডেট তার সাথে সোডিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এই পার্ট আর এখান থেকে সোডিয়াম বা এনে ওটা পুরোপুরি বেরিয়ে গিয়ে সোডিয়াম কার্বনেট, এবং তার সাথে একটা যৌগ উৎপন্ন হবে, যে যৌগটা হয়ে যাচ্ছে তোমার মিথেন। শেষে আমি করে দিয়েছি, রিয়াকশানগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। তারপর বলছে ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে বি এবং সি উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে অ্যাসিটিলিন গ্যাস এবং তার সাথে কলিচুন উৎপন্ন হয়। মিথেনকে যদি আমরা অক্সিজেন সহযোগে কপার চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, তাহলে মিথানল উৎপন্ন হবে। আমি অ্যান্সারগুলো এখানে করে দিয়েছি, এটা একটু আলাদা করে তোমাদের মাথায় রাখতে হবে। এইগুলি হচ্ছে তোমার আসল অর্গানিক কেমিস্ট্রি, যেটা ক্লাস 11 এবং 12 কি আমরা ইন ডিটেলসে দেখতে পাবো। প্রত্যেকটা আমি করে দিয়েছি, সেটা দেখে নিতে হবে। র্যানি নিকেল কি, এর ব্যবহার কি? র্যানি নিকেল বলছে আমরা একটা সাধারণ নিকেল হয় আর একটা র্যানি নিকেল হয়। র্যানি নিকেলটা কি বলছে, অ্যালুমিনিয়াম ও নিকেলের সংকর ধাতু 50% হিসাবে অবস্থান করবে, মানে 50-50 অ্যালুমিনিয়াম ও নিকেল থাকবে। সংকর ধাতুকে আমরা, অর্থাৎ নিকেল এবং অ্যালুমিনিয়ামের সংকর ধাতুকে নিয়ে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করবে, এবং তার সাথে নিকেলের সূক্ষ্ম চূর্ণ মিশ্রিত একটা পাউডার তৈরি করে। এই সূক্ষ্ম চূর্ণ বা পাউডার যে নিকেল, সেই নিকেলটাকেই বলা হচ্ছে র্যানি নিকেল। উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করলে এইটা এবং এইটা সব উড়ে চলে যায়, পাত্রে শুধুমাত্র তোমার অসংখ্য সূক্ষ্ম পাউডারের মতো নিকেল পড়ে থাকে। ওই সূক্ষ্ম চূর্ণ নিকেলকেই বলা হচ্ছে র্যানি নিকেল। এবার যেটা বলছে কীভাবে প্রস্তুত করবে, মানে এ হচ্ছে যেমন বাম দিকটা থেকে ডান দিকে কীভাবে প্রস্তুত করবে, দুরকমভাবে করা যেতে পারে এটাকে। মানে অ্যালুমিনা সহযোগে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে আমরা ইথিলিন পাবো, বা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ইথাইল অ্যালকোহল ইথিলিন রূপান্তরিত হয়। এক্ষুনি আজকেই আমরা পড়লাম, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইড দিই, তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড দিলে তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিডের উৎপন্ন হবে, যেটাকে সোডিয়াম হাইড্রক্সাইড সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে তোমার মিথেন আমরা এখানে পেয়ে যাব। কোথাও কোথাও এরকম ডেল্টা চিহ্ন দেওয়া থাকবে, দেখবে ডেল্টা চিহ্ন মানে হচ্ছে হিট দেওয়া হচ্ছে, মানে এটা দুটো ধাপে সম্পন্ন হবে, একটা ধাপে কিন্তু হবে না। টু স্টেপ রিয়াকশান এটা আমরা পাবো। তারপরে যেটা বলছে দেখো, ইথিলিন থেকে ইথেন আগেই হয়েছে, এটা আমি আর নতুন করে কিছু বলছি না। হাইড্রোজেন নিকেল দিলেই হয়ে যাবে। র্যানি নিকেল দিলে সাধারণ তাপমাত্রায়, আর এমনি সাধারণ নিকেল দিলে তোমার 200 থেকে 240 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বা 240 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হবে। ডিএটটা যেটা বলছে, ইথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যালকোহল এর সাথে অ্যাসিটিক অ্যাসিড মেশাতে হবে, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা উত্তপ্ত করি, ইথাইল অ্যাসিডের এবং জল উৎপন্ন হয়। সোজা কথা এস্টারিফিকেশন বিক্রিয়াটা বলা হচ্ছে। এটার পরিবর্তে যদি বলতো যে অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইল অ্যাসিডে, তাহলে একই বিক্রিয়ায় আমরা লিখতাম। তারপরে যেটা ইয়েরটা বলছে দেখো, মিথেন থেকে মিথানল অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবো কপার চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে, তাহলে এই মিথানল তৈরি হবে। এরপরে যেটা বলছে লিন্ডলার অনুঘটক কি, আমি এখানে ব্যবহারটা বলিনি, তবু আমি ব্যবহার আরেকবার আলোচনা করছি। লিন্ডলার অনুঘটক হচ্ছে লেড অ্যাসিডের দ্বারা আংশিকভাবে বিষাক্ত করা PdCaCO3। অর্থাৎ অ্যাকচুয়ালি এরকম একটা পাত্র নেওয়া হয়, পাত্রের মধ্যে CaCO3 নেওয়া থাকে, চুনা পাত্র, তার উপরে PD মানে লেডটা ছড়িয়ে দেওয়া হয় পাউডার। এবার ওই লেডটাকে বলছে আংশিকভাবে বিষাক্ত করা থাকে। কী দিয়ে বিষাক্ত করা থাকে, সেটা হচ্ছে লেড অ্যাসিডের দ্বারা। মানে এমনভাবে বিষাক্ত করা হয় যাতে আংশিকভাবে বিজারণক্রিয়া ঘটাতে পারে, পুরোপুরি বিজারণক্রিয়া ঘটাতে পারবে না। অর্থাৎ আংশিক বিজারণ প্রক্রিয়া ঘটাবার জন্য ওটা আমরা ব্যবহার করে থাকি। এবার নিচে কয়েকটা রিয়াকশান এখানে বলা হচ্ছে দেখো, রূপান্তর করো।
মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন দিলেই বিক্রিয়া হয়ে গিয়ে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে, একটা ধাপই দেখাবো। ইথাইল অ্যালকোহল থেকে অ্যালুমিনিয়াম দিয়ে হিট করলে যেটা আমরা পাবো C2H4 বা ইথিলিন পাবো। তারপরে দেখো ইথিলিনের সাথে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিলে তোমার যেটা উৎপন্ন হয় CH2 HCH2 APR ইথিলিন ডাইব্রোমাইড। এটাকে যদি বলছে অ্যালকোহলীয় কেউজ সহ যদি হিট দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ বিটা হয়ে যাচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। নেক্সট যেটা আমরা চলে যাব মিথেনের শিল্প উৎপাদন। মিথেনের শিল্প উৎপাদন আমরা বইতে যা পড়েছি তার সাথে আরও কিছু একটা দুটো রিয়াকশান এখানে জেনে রাখা ভালো, যদি পারো পরীক্ষাতে এটা লিখতেও পারো। শিল্প উৎপাদন বললে এটা প্লাস বইয়ের দুটোই দেবে, কারণ 2 নম্বর দেবে, 2 নম্বরের জন্য দুটোই। বইতে তোমাদের দুটো তিনটে পয়েন্ট দেওয়া আছে, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস, মানে তার মধ্যে মিথেন সব থেকে বেশি পরিমাণে থাকে। তবে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেনের সাথে মিশিয়ে 250 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল চূর্ণের উপর দিয়ে চালনা করলে মিথেন পাওয়া যায়। অর্থাৎ কার্বন মনোক্সাইড তার সাথে হাইড্রোজেন, মিথেন প্লাস জল, কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন, মিথেন প্লাস জল। তাহলে কাঁচামাল হিসাবে কী থাকছে? কার্বন মনোক্সাইড হাইড্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন। আর অনুঘটক হিসাবে কী থাকছে? নিকেল, তাপমাত্রা 350 বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবার যেটা বলছে ইথিলিনের শিল্প উৎপাদন, এখানে দেখো তার সাথে বলেছি প্লাস বুক, মানে বই থেকে যেগুলো পড়েছিলাম সেইগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, শুধু এইটা লিখলেই হবে না। তারপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে তোমার ইথিলিনের শিল্প উৎপাদন। ইথাইল অ্যালকোহল বাষ্পকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, অর্থাৎ Al2O3 সহযোগে যদি উত্তপ্ত করি, তাহলে ইথাইল অ্যালকোহল থেকে এখনও জল অপসারিত হয়ে ইথিলিন তৈরি হয়। এছাড়াও প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়ামের মধ্যে ইথিলিন পাওয়া যায়, সেটাও বই থেকে আমরা বলেছিলাম, সেটাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে। একদম শেষে যেটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাসিটিলিনের শিল্প উৎপাদন। অ্যাসিটিলিনের শিল্প উৎপাদন কি? মিথেনকে যদি আমরা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে তোমার বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে পাওয়া যায়, অথবা মিথেন গ্যাসের মধ্যে যদি আমরা হাই ভোল্টেজ বিদ্যুতের মাধ্যমে স্ফুলিঙ্গ সৃষ্টি করি, তাহলে ওটা বিয়োজিত হয়ে গিয়ে তোমার অ্যাসিটিলিন উৎপন্ন হবে। এবার যেটা বলছে তড়িৎ চুল্লিতে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়া চুনের সাথে কার্বন মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি, ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়। যে ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ CaC2, নিচে আমি এখানে লিখেছি এটা CaC2, এটা CaC2 তার সাথে জলের বিক্রিয়া হয়েছে, ওই অ্যাসিটিলিন এবং পলিচুন উৎপন্ন হয়েছে। তাহলে এছাড়াও বই থেকে আমরা কিছু পেয়েছিলাম, সেটাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে। এই রিয়াকশানগুলো কিন্তু তোমরা কোশ্চেন পেপারে বা কোশ্চেন ব্যাংকে বিভিন্ন পেজে পাবে। এখানে বেশ কয়েকটা HW আছে, HWগুলো আমি দাগ নাম্বার দিয়েছি বা তোমাদের রূপান্তর করতে দিয়েছি, করে আমাকে বুধবারের মধ্যে দেখাবে। বুধবারের মধ্যে, আজকে সোমবার, বুধবারের মধ্যে দেখা যাবে না, তুমি নেক্সট বুধবারের মধ্যে দেখাবে। তবে আমাদের একটা পরীক্ষা হবে সামনের শুক্রবার, আমি সেটা বলে দিচ্ছি এক্ষুনি।